বিখ্যাত কথক ও কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় তখন বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাম। কিন্তু সাধারণ জনগণের কাছে হেমকবি জনপ্রিয় হলেও তথাকথিত ধার্মিক ও রক্ষণশীল সমাজ তাকে ভালো চোখে দেখত না। কারণ তিনি ছিলেন প্রচণ্ড মদ্য। অনেকে অনেক চেষ্টা করেও তার সেই দুর্জয়ের নেশাকে দূর করতে পারেননি। ঠাকুর তখন কলকাতার হরিতকি বাগানে। ঠাকুর হরিতকি বাগানে এসেছেন শুনে হেমকবি একদিন বিকেলে এলেন ঠাকুরকে পরীক্ষা করতে। পরীক্ষার জন্য সেদিন আরো বেশি করে মদ খেয়ে এলেন। মাতাল অবস্থায় দেখে ঠাকুরের কি প্রতিক্রিয়া হয়, ঘৃণা করে নাক মুখ কুঁচকে তাকান কিনা। হেমকবি ঢুলতে ঢুলতে ঘরে ঢুকতেই ঠাকুর নিজেই উঠে আসুন দাদা বলে গভীর ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। অতিরিক্ত মদ্যপানের জন্যে হেমকবি সেই আলিঙ্গনে গা এলিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন কবিকে জড়িয়ে ধরেই বসে পড়লেন। বসে যত্ন সহকারে কবির মাথা নিজের উরুতে রাখলেন। ঠাকুরের উরুতে শুয়ে হেমকবি উল্টা পাল্টা বকতে লাগলেন। ভক ভক করে মদের দুর্গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে। ঠাকুর মমত্বপূর্ণ চোখে চুপচাপ চেয়ে আছেন কবির মুখে। বেশ কিছুক্ষণ পর ঠাকুরের মুখের দিকে চেয়ে তিনি বললেন, ঠাকুর, এইমাত্র আমি মদ খেয়ে এলাম। ঠাকুর মৃদু হেসে বলেন, মুখের গন্ধেই তো তা টের পাচ্ছি। এবার কৌতূহলী হয়ে কবি বলেন, কই, আমি মদ খেয়েছি বলে তো আপনি আমাকে ঘৃণা করলেন না? ঠাকুর আবেগ ভরা কণ্ঠে বলেন, আমার বাঁ হাতে যদি একটি ক্ষত হয় তবে আমার ডান হাত তাকে সেবা করে সারিয়ে ফেলবে না তাকে কেটে ফেলে দেবে। ঠাকুরের মমতা নিংড়ানো মর্মস্পর্শী কথাই কবির চোখে জল এসে গেল। ভেজা কণ্ঠে বললেন, ঠাকুর, এরকম কথা এর পূর্বে আর কারো কাছে শুনিনি। আরো কিছু কথা হলো। তারপর সেদিনের মতো বিদায় নিলেন কবি। কিন্তু সেদিনের পর থেকে ঠাকুরকে দেখার জন্য, তার সঙ্গ পাবার জন্য কবির মনটা ছটফট করতে লাগলো। কিছুদিন পরেই কবি পাবনা সৎসঙ্গ আশ্রমে চলে এলেন। ঠাকুরকে বললেন, আপনার সাহচর্যে কিছুদিন থাকবো বলেই এখানে এলাম। হেমকবিকে দেখে ঠাকুরের চোখে মুখে খুশির দীপ্তি ফুটে উঠল। কবিকে বুকে জড়িয়ে ধরে হেসে আনন্দে বললেন, ভালোই হবে, তাহলে কিছুদিন আপনার সাথে ফুর্তিতে কাটানো যাবে। হেমকবির 13 বছর বয়স থেকেই মদ খাওয়ার অভ্যাস। বিকেল হলেই ভূতের মতো চেপে বসার নেশা। আশ্রমে মদ দূরে থাকুক, বিড়ি সিগারেটই খান না অধিকাংশ মানুষ। তাই কবি বিকেল হলেই পাবনা শহরে গিয়ে মদ খেয়ে আসতেন। আশ্রমবাসী হয়ে শহরে মদ খাওয়াতে এ নিয়ে বেশ মুখরোচক গুঞ্জন বাতাসে ভাসতে লাগলো। অনেকে বলতে লাগলো, দুনিয়ার মাতাল ও বদমাইশদের আড্ডা হলো ওই আশ্রমে। ঠাকুর একদিন হেমকবিকে ডেকে বললেন, আপনি তো আমারই কাছে এসেছেন, আমারই অতিথি আপনি। হেমদা বললেন, হ্যাঁ, নিশ্চয়। ঠাকুর বললেন, তাহলে আপনার যা কিছু দরকার আমার কাছেই বলবেন, আমি সব আপনাকে দেব। স্পষ্টবাদী কবি বলেই ফেললেন, সবই আপনি দেবেন? আমার যদি মদ দরকার হয়? ঠাকুর বললেন, মদ যদি দরকার হয় তাও আমাকে বলবেন, আমি তা আপনাকে দেব। কবি বললেন, তাহলে তো আমার সুবিধাই হয়, আমার আর কষ্ট করে 3 মাইল হেঁটে পাবনা যেতে হবে না।
পরদিন যথারীতি মদের নেশা পেতেই ঠাকুরকে এসে বললেন, ঠাকুর, আমার মদের নেশা পেয়েছে, এক্ষুনি মদ চাই। ঠাকুর সঙ্গে সঙ্গে কবিকে নিয়ে আশ্রমের ডিসপেন্সারি ঘরে বসালেন। কম্পাউন্ডারকে গ্লাসে করে ভাইনাম গেলিসিয়া দিতে বললেন। তারপর ঠাকুর নিজের হাতে সেই গ্লাস হেমকবির হাতে দিয়ে বললেন, এই নিন, খান। মাতাল হেমকবি সহজেই তা খেয়ে ফেললেন। ঠাকুর বললেন, এই তো, আপনি চাইলেন আর আমি মদ দিলাম। মদের দরকার হলে আর কারো কাছে কোথাও খাবেন না, আমার কাছেই চাইবেন, আমি দেব। কবি সম্মতি জানালেন। এভাবে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের হাত থেকে গ্লাস নিয়ে পরপর 3 দিন চলল। কিন্তু এভাবে ঠাকুরের কাছ থেকে মদ খেতে কবির মনে ভীষণ প্রতিক্রিয়া হতে লাগলো। 4র্থ দিন এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমি মনে করেছিলাম যে আপনি অত্যন্ত সোজা সরল লোক, এখন বুঝে দেখছি আপনি অতি বড় ছল, অতি বড় কুটিল। ঠাকুর সিধে সরল মুখেই বললেন, কেন, কি হল? কবি বললেন, আমি আপনার কাছ থেকে মদ নিয়ে খাবো, এরূপ বন্ধনে আমাকে ফেললেন কেন? ঠাকুর বললেন, দেখুন, আপনিও বিপ্র সন্তান, আমিও তাই। আমি কথা দিয়েছি, আপনিও কথা দিয়েছেন। আমি আমার কথা রক্ষা করে চলছি, আর আপনি বা তা করবেন না কেন? কবি নিরুপায় কণ্ঠে বললেন, এটাই তো মুশকিলের কথা। আপনি চালাকি করে আমাকে এই ফাঁদে ফেলেছেন। সকলে আপনার কাছে এসে আপনার মধুর সঙ্গ এখানে উপভোগ করে, তাদের জীবন চালনা শুদ্ধ নয়, আর আমি কিনা আপনার সেই মঙ্গলময় হস্ত থেকে মদ নিয়ে খাচ্ছি। এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। তাই বলছি, আপনি আমাকে এই বন্ধন থেকে মুক্তি দিন। এ কথায় ঠাকুর তার সেই অপূর্ব ভুবনমোহন চোখে তাকিয়ে প্রিয়তম কণ্ঠে বলেন, কথা দিয়ে কি খেলাপ করা ভালো? ব্রাহ্মণের উচিত সেটা? ভীষণ মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে গেলেন কবি। একদিকে মদের নেশা, অন্যদিকে বিবেকের দংশন। হেমকবি ভাবতে লাগলেন, সে যদি মদ ছেড়ে দেয় তাহলে এই মানুষটি নিশ্চয়ই খুব খুশি হবেন। ঠাকুরের প্রেমময় ব্যক্তিত্ব কবিকে ভীষণভাবে আকর্ষণ করতে লাগল। কবি বিমুক্ত বিস্ময়ে ভাবতে লাগল, এই মানুষটির চেহারায়, হাসিতে, কথায়, আচরণে কি এক নান্দনিক মাধুর্য আছে, যা সুন্দরী নারী, মদ সমস্ত নেশাকে অতিক্রম করে যায়। শেষ পর্যন্ত সেই নেশার গ্লাস ছুঁড়ে ফেলে দিল পদ্মায়। মদের গ্লাস ছুঁড়ে ফেলে দিলেন পদ্মায়। প্রতিজ্ঞা করলেন, মদ জীবনে আর কখনো খাবেন না তিনি। এবার শুরু হলো ঠাকুরকে নিয়ে তার সাহিত্য চর্চা। সশরীরে পরম পুরুষের সঙ্গ পেয়ে দুচোখে তার সেই রূপ মাধুর্য দেখে কবির কলম থেকে কবিতা, গানের ঝর্ণা বইতে লাগল। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি, সকলের প্রেমে বিমুখ হইয়া তোমারই ভালোবেসেছি। হেমকবির বন্ধু, দর্শনের অধ্যাপক শ্রী পঞ্চানন সরকার আশ্রমে এসে হেমকবিকে দেখে পরবর্তীতে এই পঞ্চানন সরকার ঠাকুরের অন্যতম ভক্তপর্ষদ হয়ে যান। বললেন, শ্রী ঠাকুরের আশ্রয়ে আসেন কেমন হেমদা? আশ্রয় শব্দ শুনে হেমলেন, সেটা আবার কি? প্রশ্রয় বলুন। পঞ্চানন সরকার বললেন, প্রশ্রয়ের কথা কি বলছেন? ওটা তো একটা নোংরা জিনিস। হেমকবি গভীর অনুভূতির নিংড়ে বলেন, বলেছি ঠিকই, হেমকবি ভুল কমই কয়। সে কথা কি আপনার অজানা? মানুষ আশ্রয় চায় না, কস্মিন কালেও চায়নি তা।
সে চায় প্রশ্রয়, যা পেলে তার অন্তরাত্মা বর্তে যায়। এই বস্তুটি এমন যে কেউ তা দিতে চায় না, দিতে জানে না, দিতে পারে না, অথচ নিজের বেলা সে ওই আকাশের চাত্রীর প্রত্যাশায় হাত বাড়িয়েই বসে আছেন। এ এক অদ্ভুত রহস্য পঞ্চাননবাবু। মানুষ বড় বলে গণ্য হতে চাইবে, অথচ আশেপাশে কারো গায়ে দুর্বলতার গন্ধ পেলেই তার টুটি চেপে ধরবে, তাকে সইবে না। দুর্বলের অক্ষমতাকে বুক পেতে বইবে না। বিগলিত আবেগী কথাগুলি বলতে বলতে পঞ্চানন সরকারকে হাত ধরে টেনে তারা নিজের কুঠিরে নিয়ে গেলেন। কবিতার খাতা বের করে তিনি কবিতা শোনালেন পঞ্চানন সরকারকে। পঞ্চানন্দা একদিন তার কবি বন্ধুকে জিজ্ঞাসা করলেন, এত সব লিখে যে মজুত করে চলেছেন, এসব ছাপা হয়ে বেরোবে কবে? কবি বললেন, ছাপা হয় হবে, না হলে নেই। কি তোয়াক্কা রাখি আমি? ও ভাবনা আমার নয়। আমি লিখছি রাত্রি জেগে, খেয়ে না খেয়ে, ভিক্ষে করে, টেমির কেরোসিন জোগাড় করে। কিন্তু কেন জানেন? পঞ্চানন্দা বললেন, কেন বলুন তো? হেমকবির চোখ মুখ আবার আপ্লুত। বললেন, না করে উপায় নেই বলে। এটা এ রাজ্যের সব সত্যর উপরের সত্য, সব রসের সেরা রস। প্রজাপতি ব্রহ্মা এই বিরাট সৃষ্টির রচনা করে কি আনন্দ পেয়েছেন জানি না, কিন্তু আমার এই অভ্রান্ত সৃষ্টির রসও যে অভ্রান্ত, এটা জোর করেই বলতে পারি। জয় গুরু বন্দে পুরুষোত্তম। ভালো থাকবেন সবাই।